ঠিক আছে, আমার কথা কি দুইবার শোনা যায়? না ভাইয়া, একবার শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। সো একটা ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমাদের একটা মুভিং চার্জ পার্টিকেল, সেটার উপর পড়ছে বিভিন্ন জিনিস আমরা দেখলাম। এরপরে যেটা ছিল আমাদের তড়িৎ প্রবাহের দরুন, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয়। সো ওটা আমরা দেখছি, ওটা নিয়ে বিস্তারিত আমরা পড়াশোনা করি। এই হচ্ছে আমরা আগে যা যা করছি। তো আমরা যেটা দিয়ে শেষ করছিলাম মোটামুটি সেটা হচ্ছে কোন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে বি, আজকে হচ্ছে আমরা আগের দিন যা যা পড়ছি ওটার অ্যাডভান্সড যে জিনিসগুলো আছে। অ্যাডভান্স বলতে আসলে এমন না যে সিলেবাসের বাইরে, সিলেবাসের মধ্যেই, বাট ওটার চেয়ে তার একটু নেক্সট লেভেলের আর কি। তো ওই জিনিসগুলো দেখি। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি বি থাকে তাহলে সে আধানের উপরে, কিউ আধানের উপরে এই পরিমাণ বল সৃষ্টি করে। সরি, কি হচ্ছে বি ক্রস বি, এত পরিমাণ ফোর্স সে হচ্ছে সৃষ্টি করে। এখন এখানে এই যে যে ইয়াটা, এখানে টার্ম যেগুলো আছে, এফ, এটার সাথে আমরা পরিচিত। কোন একটা বস্তুর আধান, সেটা সম্পর্কে আমরা পরিচিত। এটা বেসিক্যালি ইলেকট্রন এবং প্রোটনের কাইন্ড অফ, ইলেকট্রন এবং প্রোটনের জন্যই তৈরি হয় কোন একটা বস্তুতে চার্জ। ইদার যদি ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চাইতে রিলেটিভলি বেশি হয়ে যায় তখন এটাকে আমরা বলি ঋণাত্মক চার্জে চার্জিত। আর প্রোটনের সংখ্যা যদি বেশি হয় ইলেকট্রনের চাইতে রিলেটিভলি তখন এটাকে আমরা বলি পজিটিভ চার্জে চার্জিত। সো ফাইন, এই হচ্ছে আমাদের কিউ, এটা সম্পর্কে আমরা পরিচিত। ভি, এটাও আমরা ভালো মতোই জানি, ছোটবেলা থেকে দেখে আসতেছি ভেলোসিটিটাকে। যে জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া কম সেটা হচ্ছে বি। আমরা জাস্ট এর থেকে বলে আসতেছি চৌম্বক ক্ষেত্র, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, বা স্ট্রেট ফরওয়ার্ড বি বলে আসতেছি। সেই বিটা নিয়ে আমরা ডিটেইলস একটু পরে পড়াশোনা করবো। So, আপাতত আমরা বি বলতে জাস্ট ম্যাগনেটিক ফিল্ড আছে ওটা ধরে নিই। তো এটা নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করবো। তো এখন আমরা এই যে ফুল ফর্মুলাটা, এটা আর একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমাদের বি ম্যাগনেটিক ফিল্ডে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমরা কিউ চার্জকে বি বেগে নিক্ষেপ করছি। সো ডেফিনেটলি বি এবং বি এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। সো ওই অ্যাঙ্গেলটাও অ্যাকচুয়ালি এই এফ এর ভ্যালুর উপরে একটা ইফেক্ট আছে, এফ এর ভ্যালুতে কন্ট্রিবিউট করে। যখন আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে সমকোণে থাকে, তো ধরো আমাদের সিনারিওটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। সো এই সিম্বলটা তো এখন হচ্ছে আমাদের সাথে পরিচিত। এটার মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের স্ক্রিনের সারফেসের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে ঢুকতেছে। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো এখন তুমি যদি ভেলোসিটিটাকে বা ওই ইলেকট্রনটাকে, সরি ইলেকট্রন তো না, চার্জ, এই চার্জটাকে যদি এইভাবে নিক্ষেপ করো, যে স্ক্রিনের স্ক্রিনের তলে যদি সে থাকে এইভাবে, সো ডেফিনেটলি তাহলে বি এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি।
তারা হচ্ছে পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। সো এফ এর ডিরেকশন কি হবে? এফ এর ডিরেকশন হবে এই বরাবর। এইটা হচ্ছে আমাদের এফ এর ডিরেকশন, এটা হচ্ছে ভি এর ডিরেকশন। আর বি যেটা ম্যাগনেটিক ফিল্ড, সেটার ডিরেকশন হচ্ছে স্ক্রিনের তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। বলো। ভাইয়া আহ, চৌম্বক ক্ষেত্রের দিক যদি স্ক্রিনের দিকে সে লম্ব বরাবর ভেতরের দিকে হয় আর ভি যদি উপরের দিকে হয়, তাহলে এফ এর দিক মানে বাম পাশে হবে। দেখি। জি ভাইয়া, বাম পাশেই তো হয়। ডেফিনেটলি বাম পাশে হবে। ঠিক আছে, আমার ভুল হয়েছে। So, আমার আসলে মনোযোগ ছিল অন্য জায়গায়। ডিরেকশন ডেফিনেটলি বাম পাশে হবে। So, এইটা ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা আসলে কিভাবে বের করবো, আমাদের যারা যারা বুঝি নাই কেন এটা এরকম হলো, সেটা হচ্ছে আমাদের ভি তো হচ্ছে এটা, এবং বি হচ্ছে স্ক্রিনের তলের সাথে ভিতরের দিকে। সো তুমি যদি ভি থেকে বি তে ক্ষুদ্রতর কোণে একটা ইয়া ঘুরাও, একটা স্ক্রু ঘুরাও, তো তখন ডেফিনেটলি সে হচ্ছে এই দিকে যাবে। তোমার যদি এইভাবে মনে রাখতে অসুবিধা হয়, তাহলে এটা মনে রাখার আরেকটা ওয়ে হচ্ছে, তুমি তোমার ডান হাত, সো ডান হাতের, এটা তো কিভাবে আঁকা যায়, এই হচ্ছে ধরো ইন্ডেক্স ফিঙ্গার, এই হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গার, এই হচ্ছে তোমার বাকি চারটা ফিঙ্গার, তিনটা ফিঙ্গার, এই হচ্ছে তোমার, আসলে তো ভালো ছবি আঁকতে পারি না, এই হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গার। তুমি একটু ইয়া কর, সামনাসামনি থাকলে ভালো দেখে, একদম ইজিলি দেখা যায়। ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে, তুমি ভি এর দিকে পয়েন্ট করলা, এরপরে বাকি যেই তিনটা ফিঙ্গার, ওদেরকে তুমি ভাঙো, ভাঙলে তারা হচ্ছে নিচের দিকে পয়েন্ট হয়, দেখবা নিচের দিকে পয়েন্ট হইলো। তো ওই নিচের দিকে যে পয়েন্ট হচ্ছে, বাকি যে তিনটা আঙ্গুল আছে, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, তো ওদের যে ডিরেকশন ওইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। এরপরে বুড়ো আঙ্গুলের ডিরেকশন হচ্ছে এফ এর ডিরেকশন নির্দেশ করে। তো বুড়ো আঙ্গুলটা যেহেতু এই দিকে, আর এরা হচ্ছে বি এর ডিরেকশন নির্দেশ করে। কে কে বুঝি নাই কি বলছি? যাক, সবাই বুঝতে পারছো। তো এটা আসলে তোমার ইচ্ছা, তুমি চাইলে ওই যে ডান হস্ত রুল যেটা কি বলে, ডান হাতি স্ক্রু নিয়ম, ওইটা থ্রুতে বের করতে পারো, বা চাইলে এইভাবেও করতে পারো। তো আমাদের ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে ভি এর দিক নির্দেশ করে, ভি এর দিকে পয়েন্ট করব, বাকি তিনটা আঙ্গুল হচ্ছে বি এর দিকে পয়েন্ট করব, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে বুড়ো আঙ্গুলটা যেই দিকে যাবে ওইটাই হচ্ছে এফ এর দিক নির্দেশ করে আর কি। ঠিক আছে, ভালো। তো এখন আমরা এই যে যে এফ এবং বি, এই দুটাকে যদি এইখানে এনে একটু দেখি, যে আমাদের এফটা যেহেতু এইদিকে কাজ করতেছে, বিটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, যেহেতু এফটা ভি এর সাথে, এফটা যেহেতু ভি এর সাথে পারপেন্ডিকুলারলি আছে, তো এফ এর কিন্তু ভি এর উপরে কোনো ইফেক্ট নাই। মানে ইটস কাইন্ড অফ, এই ডিরেকশনে এফ এর উপাংশ কত? এফ এর উপাংশ হচ্ছে এই ডিরেকশনে শূন্য, আর এই রেখা বরাবর। তো এই যে যে এফটা, ও কিন্তু এই ভি কে চেঞ্জ করতে পারে না। তো এই জন্য যেটা হয়, এই ভিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভিই থাকে, তো আসলে চেঞ্জ হবে না। যদি এখানে কোনো ধরো বায়ু প্রবাহ বা হচ্ছে
বায়ুমণ্ডল না থাকে, তখন কিন্তু এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতেই চলতে থাকে। এবং এই এফ এর দরুন ও আসলে চেঞ্জ হয় না। সো কাইন্ড অফ এই অবজেক্টটার ভেলোসিটির ডিরেকশন হচ্ছে এই দিকে, এফ হচ্ছে তাকে ভিতরের দিকে ধরে রাখে, বাট এই যে যে ভেলোসিটিটা, ওকে আসলে এফ ইফেক্ট এফেক্ট করে না। আলটিমেটলি যেটা হয় যে এই এফ থাকার কারণে এই বস্তুটা হচ্ছে একটা সার্কুলার পাথে গতিশীল হয়। তো তুমি আরেকটা যে কোনো পজিশনে যাও না কেন, দেখবা যে তুমি যেখানেই যাও ওইখানেই দেখবা ভি যে দিকে কাজ করে, এফ সব সময় তার সাথে সমকোণে কাজ করে। তুমি যদি এই পজিশনে যাও, এই পজিশনে দেখবা যে ভি আসলে চেঞ্জ হয় না, আনচেঞ্জড, কারণ ভি কে চেঞ্জ করার মতো ওইখানে কেউ নাই। আমরা ধরে নিচ্ছি 22 পজিশনে সে ঘুরতেছে। তো তখন ওই পজিশনে আসলে এফ এর ডিরেকশন হবে এই যে দিক বরাবর, সেন্টারের দিকে। এই যে সার্কেলটা আঁকতেছি আমরা, তার সেন্টারের দিকে। সো এইটা থেকে কিন্তু এই যে যে কনসেপ্টটা, এটা থেকে কিন্তু চাইলে আমরা এই যে কোনো একটা নিক্ষিপ্ত চার্জ, সে আসলে, আমরা তো ডিসিশন তো ফাইনাল যে আমরা যদি তাকে সমকোণে নিক্ষেপ করি তাহলে সে বৃত্তাকার পথে ঘুরবে। তো আমরা কিন্তু আসলে বেরও করতে পারি যে এই বৃত্তাকার পথের রেডিয়াসটা কত হবে। তো সেটা কিভাবে বের করব? আমরা তো জানি যে যখন কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তো যখন সে হচ্ছে তার রেডিয়াসটা কনস্ট্যান্ট রেখে ঘুরতে থাকে, তখন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল হচ্ছে সমান হয়। তো এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হচ্ছে এই এফটা, বা এই এই বলটা, চৌম্বক বলটা। আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। বা আমরা আসলে লিখতে পারি, যেহেতু তুমি সমকোণে নিক্ষেপ করছো, সেই ক্ষেত্রে ওই থিটা হচ্ছে 90 ডিগ্রি। সো আলটিমেটলি এটা কি থাকে, কিউ ভি বি ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই যে যে ইকুয়েশনটা, এটা থেকে আমরা চাইলে এই বস্তুটা কত রেডিয়াসে ঘুরবে সেটা বের করতে পারি। দেখো সবার ভ্যালু তোমার জানা, তোমার চার্জের ইয়া ম্যাথ তোমাকে বলে দিবে, চার্জের ভেলোসিটি তোমাকে এখানে দিয়ে দিচ্ছে। এই ভেলোসিটি একটা বার কাটা চলে যায়, যাই হোক বিটা দেয়া থাকবে। বি এর একক কি, বি বলতে কি বোঝায়, এগুলো আমরা পরে দেখতেছি, একটু পরে দেখবো। কিউ যেটা, এটা তো দেয়া থাকবে। তো এটা থেকে আমরা চাইলে এই যে যে চুম্বক ক্ষেত্রে কোন একটা চার্জড পার্টিকেলকে সমকোণে ছেড়ে দিলে চুম্বক ক্ষেত্রের সাথে, সে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে সেটা বের করতে পারি আমরা। ঠিক আছে, তো একটু বুঝি না এমন কেউ কি আছে? এম বি স্কোয়ার বাই আর, সেটা ইকুয়াল টু হবে হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা, কিউভিডি যেটা। ঠিক আছে, তো এখন এই জিনিসটা যদি আবার এরকম ভাবে চিন্তা করি যে ধরো আমার বিটা হচ্ছে এই দিকে, এই হচ্ছে আমাদের বি এর ডিরেকশন, এবং ভি হচ্ছে সাপোজ এই দিকে, এই হচ্ছে আমাদের ভি। তাহলে বলো তো বি কোন দিকে, সরি এফ কোন দিকে? তার নিচের দিকে, মানে স্ক্রিনের ভেতরের দিকে। নিচের দিকে। এটা তোমরা একটু ওই যে ডান হাতে যেভাবে বের করা শিখালাম একটু আগে, ওইটা দিয়ে একটু করো। তো দেখবা যে এই ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার ভি এর দিকে পয়েন্ট করো, ডান হাতের বাকি 3টা আঙ্গুল বি এর দিকে পয়েন্ট করো, মানে ডান দিকে। তাহলে বুড়ো আঙ্গুলটা দেখবা নিচে চলে যায়, হাতটা তোমার ঘুরাতে হবে, নিচের দিকে নিয়ে যাও, নিচের দিকে নেওয়া লাগবে চলো। তো বুড়ো আঙ্গুলটা হচ্ছে স্ক্রিনের সাথে লম্ব বরাবর নিচের দিকে পয়েন্ট করে, তো ওইটাই হচ্ছে এফ এর ডিরেকশন। তো এই ক্ষেত্রে কেউ একজন আমাকে বলো তো, তীর্থই বলো, যে এই যে যে অবজেক্টটা আছে, সে তো ডেফিনেটলি বৃত্তাকার পথে ঘুরবে, কারণ বি এর ডিরেকশন হচ্ছে এটা,
আর ভি এর ডিরেকশন হচ্ছে এটা। So, যেহেতু বি এর সাথে ভি কে লম্বভাবে নিক্ষেপ করছি, সো ডেফিনেটলি সে বৃত্তাকার পথে ঘুরবে, তার যে সঞ্চার পথ সেটা বৃত্তাকার হবে। বাট বৃত্তটা দেখতে কেমন হবে, এরকম কি হবে? এরকম হলে তো বস্তুটা বৃত্তের কেন্দ্রে চলে আসলো। এখন বস্তুটা নিজেই তো একটা বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে ওই বস্তুটা বৃত্তের পরিধি বরাবর থাকবে, এরকম হওয়া উচিত। ডেফিনেটলি বৃত্তের পরিধি বরাবর থাকবে। তো মানে আমি জিজ্ঞেস করতেছি যে বস্তুটাকে যে এইরকম সার্কেলে ঘুরবে কিনা, বা কোন সারফেসে ঘুরবে, বৃত্তাকার পথে তো ঘুরবে। সে কি স্ক্রিনের যে সারফেস সেই সারফেসেই বৃত্তাকার পথে ঘুরবে, যে আগেরটার মতো এটার মতো, নাকি অন্য কোনো সারফেসে বৃত্তাকার পথে ঘুরবে? হ্যাঁ, এটা বৃত্তে মানে স্ক্রিনের ভিতরে যেদিকে এফ কাজ করতেছে ওই বরাবর, আর এই যে যেদিকে ভি কাজ করতেছে ওই বরাবর একটা যে সারফেসটা হয় ওই সারফেসে বৃত্তাকার পথে ঘুরবে। এক্স্যাক্টলি। সো এই যে যে বৃত্তাকার পথে ঘুরে, দেখো সারফেসটা হচ্ছে ভি এবং বি, যে সারফেসটা তৈরি করে, ভি এবং বি এর যে কমন সারফেস আছে, ওই সারফেসে তুমি একটা সার্কেল আঁকবা, ওই সার্কেল বরাবরই হচ্ছে সে ঘুরবে। তো এইখানে কিন্তু আমাদের যে স্ক্রিনের সারফেসটা, এটা হচ্ছে বি এবং ভি এর কমন সারফেস। এই সারফেসে সে ঘুরবে না, নট নট লাইক যে এইভাবে ঘুরবে, এইভাবে সে ঘুরবে না। সে ঘুরবে হচ্ছে এফ এবং ভি এর কমন যে সারফেসটা আছে। এখন এফ হচ্ছে কাজ করে কোন বরাবর, এই যে এই বরাবর, এইরকম ওই দিকে। বি হচ্ছে কাজ করে এই বরাবর। সো বি এবং এফ এর যে কমন সারফেসটা আছে, ওই সারফেস বরাবর হচ্ছে সে ঘুরবে। সো আমরা যদি এই জিনিসটাকে মুছে ফেলি, একটু ক্লিন রাখার চেষ্টা করি, তাহলে আসলে তার ঘূর্ণন যেটা সেটা হবে আসলে এইরকম। দেখো, এই যে এইরকম, চিত্রটা তো ভালো হলো না। এই, কে কে বুঝি নাই? আশা করি সবাই বুঝতে পারছে। সো এটা কিন্তু ডেফিনেটলি একটা সার্কেল। তুমি যদি এই দিক থেকে দেখো বা এই দিক থেকে দেখো, সাইড থেকে, তখন এটাকে ঠিকই সার্কেল লাগবে। মানে তুমি একটা স্প্রিং কে পিছন থেকে দেখলে কিন্তু যেরকম সার্কেল মনে হবে, এটাকেও এরকম সার্কেলই মনে হবে। এবং যেহেতু তুমি বি এবং বি এরা যেহেতু সমকোণে আসে, সো ডেফিনেটলি সে এইভাবেই ঘুরতে থাকবে, এই জায়গাতেই থাকবে, এইভাবেই ঘুরতে থাকবে। ঠিক আছে, ভালো কথা। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। মানে এবার আমরা, ভাইয়া এটা সামনে বলো। আগাবে না, ওই একই জায়গায় ঘুরতে থাকবে। সামনে কেন আগাবে? সামনে কেন আগাবে? এইদিকে তো তাকে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই, তার ফোর্স তো পুরাটাই এইদিকে। সো আসলে ভেলোসিটি আছে পুরাটাই হচ্ছে এই ডিরেকশন, সামনের দিকে তো কোনো ভেলোসিটি নাই, তাহলে সামনের দিকে সে কেন যাবে? যেটা বলতেছি, যদি ভি এবং বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে সে ওই সেম সারফেসে থেকেই এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, সে সামনে পিছে যাইতে যাবে কোন দিকে? কারণ সামনে পিছনে তো তাকে ঠেলাঠেলি করার মতো কেউ নাই এখানে, ঠেলতেছে এই ভি, এই জন্যই তো সে ঘুরতেছে। একটু ধৈর্য ধরে, তাহলে একটু পরে দেখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিচুয়েশন, যখন আমরা হচ্ছে বস্তুটাকে ভালো মতো মনোযোগ দিয়ে দেখতে হবে। বস্তুটাকে যখন আমরা সমকোণে নিক্ষেপ করি বি এর সাথে, সেইবার আমরা সমকোণে নিক্ষেপ না করি, এবার আমরা দেখি প্যারালালে নিক্ষেপ করলে তো এটা সরল পথে চলে, ওইটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। সমকোণে নিক্ষেপ করলে বৃত্তাকার পথে ঘুরে, এইটা নিয়েও এখন কারো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এরকম করি, মাতুব্বরি করে ওরে আমরা হচ্ছে অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি এইভাবে। তো ধরো এখানে ছিল সে, তুমি তাকে এইভাবে নিক্ষেপ করছো। তো এটা কিন্তু সারফেস, এই দুইজনই কিন্তু এই সারফেসে অবস্থিত, এই স্ক্রিনের সারফেসে অবস্থিত, নট লাইক যে আমরা তাকে ভিতরের দিকে নিক্ষেপ করছি। আমাদের এই হচ্ছে বিটা, এই হচ্ছে বি,
আমরা তাকে বি এর সাথে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, ঠিক আছে? এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে নিক্ষেপ করলাম। এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দেখো যখনই তুমি তাকে অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো, এখন এটার দুইটা কম্পোনেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, যেটা কিন্তু এতক্ষণ ছিল না, এই হচ্ছে ভি এক্স ধরো হরিজন্টাল কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটাই এতক্ষণ ছিল, আসলে এতক্ষণ শুধু এই ভার্টিক্যাল কম্পোনেন্টই ছিল, বি এর সাথে লম্বভাবেই কেবল একজন ছিল, বি এর সমান্তরালে কেউ ছিল না। তো এইটা হচ্ছে ভি ওয়াই। এই ভি ওয়াইটাই হচ্ছে এতক্ষণ ছিল, যে কিনা একে সার্কুলার একটা পাথ তৈরি করতো, একে সার্কুলার মুভমেন্টে বাধ্য করতো, যেহেতু এখানে এফ কাজ করতেছে। তো যখন তুমি এটাকে অ্যাঙ্গেলে নিক্ষেপ করবা, তখন কি হবে? তখন তো অবশ্যই এই একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা পাই, এইটার দরুন হচ্ছে সে সার্কুলার পাথে চলার টেন্ডেন্সি তৈরি হবে তার। এইটার জন্য সে বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা তাগিদ অনুভব করবে এবং ঘুরবেও অ্যাকচুয়ালি। তো বৃত্তাকার পথে তো ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার এইদিকে একজন টানতেছেও। তো এই এইটার দরুন হচ্ছে সে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার সামনের দিকেও অগ্রসর হবে। তো আমরা যদি পুরো ইয়াটা একটু আঁকি, কাইন্ড অফ এরকম একটা মুভমেন্ট হবে। এই আমরা দেখাবো। ধুস, একটু কষ্ট করে বুঝে নাও। এই হচ্ছে তার মুভমেন্ট, ঠিক আছে? কে কে বুঝি নাই? সবাই কি বুঝতে পেরেছি? আমাদের এটার জন্য হচ্ছে সে এইভাবে সার্কুলার মোশনে যাওয়া শুরু করে, তার ধান্দা হচ্ছে সে একটা সার্কেল কমপ্লিট করবে, কারণ এইখানে এমন একজন আছে যে কিনা ফোর্সের সাথে সমকোণে আছে। ফোর্স যেদিকে কাজ করতেছে তার সমকোণে একটা ভেলোসিটি আছে, এই যে ভেলোসিটি আছে। তো এর দরুন সে হচ্ছে একটা সার্কেল কমপ্লিট করা শুরু করছে, বাট এট দ্য সেম টাইম একে আবার এই দিকেও কেউ একজন টানতেছে, বা তার আসলে ওই দিকেও সামনের দিকেও অগ্রসর হতে হচ্ছে, ভেলোসিটি যেহেতু আছে। তো সে কি করে, সার্কেলটাও কমপ্লিট করে আবার সামনের দিকেও অগ্রসর হয়, ঠিক আছে? তো এইবার যদি তোমাকে রেডিয়াসটা বের করতে বলা হয়, ডেফিনেটলি রেডিয়াস সৃষ্টি করার জন্য কন্ট্রিবিউট করতেছে হচ্ছে এই ভি ওয়াই। সো এইখানেও আসলে ভি ওয়াই বসাইতে হবে, এখানেও ভি ওয়াই বসাবো। কারণ কারণ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যে ফোর্সটা এখানে ক্রিয়েট হচ্ছে সেটা কি, কিউ ভিবি সাইন থিটা। সো ওই যে ভি সাইন থিটা, ভি ওয়াই। কে কে বুঝি নেই? আমাদের এফ হচ্ছে এবার কিউ ভিবি সাইন থিটা, কিউ ভি সাইন থিটাকে একত্রে লিখলাম, ভিটাকে বাইরে লিখলাম। তো এই ভি সাইন থিটাকে আমরা ভি ওয়াই লিখতে পারি। তো এইবারে আমাদের ওই কেন্দ্রমুখী বলটা হচ্ছে এইটা কিউ ভি ওয়াই বি, আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে এম ভি ওয়াই স্কোয়ার বাই আর। আশা করি বুঝতে পেরেছো। কিউ ভি ওয়াই বি ইকুয়াল হচ্ছে এম ভি ওয়াই স্কোয়ার বাই আর। এইটা দিয়ে হচ্ছে আমরা ওই রেডিয়াসটা বের করতে পারি, এই যে রেডিয়াসটা আছে সেটা বের করতে পারি, ঠিক আছে? এরপরে
আমাদেরকে যদি ইয়া করে কি বলে, ধরো হচ্ছে আমাদের পর্যায়কাল, এই যে যে এটা যে ঘুরতেছে, এই যে দেখো এটা যে ঘুরতেছে, তো একবার পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করতে তার কত সময় লাগতেছে এটাও চাইলে যদি বের করতে বলে, তো তুমি বের করতে পারো যেভাবে ইচ্ছা। তার ভেলোসিটি দেয়া আছে, ওইটার থ্রুতে তুমি, তোমাকে যদি পর্যায়কাল বের করতে বলে কিভাবে করা যায় দেখো। এটা আসলে আমার দেখাই দেওয়া উচিত না, তোমাদেরই পারা উচিত। পর্যায়কাল হচ্ছে টি ইকুয়াল টু, কি যেন ছিল এটা, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই/টি। তো তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই/ওমেগা। তো ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে আবার V/R। ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা/R। তাহলে ওমেগা হচ্ছে V/R। ভুলে গিয়ে থাকলে কোনো সমস্যা নাই, ভুলে যাবে। তো এখান থেকে আমরা পাই 2 পাই, ওমেগার ভ্যালু হচ্ছে V/R। তো এরপরে 2 পাই R/V। সো এই যে এইভাবে আমরা চাইলে এটা দিয়ে কি করতে পারি, পর্যায়কালটা বের করে ফেলতে পারি। বা এত যদি কষ্ট করতে না ইচ্ছা করে, দেখো 2 পাই আর হচ্ছে পরিধি, আর ভি হচ্ছে পরিধি বরাবর বেগ, সোজা কথা। ওইটা দিয়ে সময়টা বের হয়েছে, এত কষ্ট করাও লাগবে না। কে কে বুঝি নাই বলো। একটু জটিল লাগবে, প্রবলেম সলভ করলে এগুলো নিয়ে যখন একটু চিন্তা করব, তখন এগুলো আস্তে আস্তে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা আসলে ইন্টারেস্টিং জিনিসই পড়তেছি। সো তাইলে আমরা এই যে এখানে যে হেলিকাল পাথটা দেখলাম, যখন আমরা কি করি, ইলেকট্রনকে বা কোনো চার্জকে যখন চৌম্বক ক্ষেত্রের সাথে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তখন হচ্ছে সে হেলিকাল পাথে সামনের দিকে যেতে থাকে। সো তার একটা সার্কুলার মুভমেন্টও থাকে, যেটার জন্য কন্ট্রিবিউট করে হচ্ছে এই VY। আর তার একটা বি বরাবর, মানে চুম্বক ক্ষেত্র, দেখো চুম্বক ক্ষেত্রের অক্ষ বরাবর, এই যে চুম্বক ক্ষেত্রের অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, তো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এটা, চুম্বক ক্ষেত্রের দিকে সে হচ্ছে যেতে থাকে। ঠিক আছে, সে হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই ক্ষেত্র রেখাগুলাকে কাইন্ড অফ সেন্টার করে সে ঘুরতে থাকে। ঠিক আছে, সো এইখান থেকে এই যে যে জিনিসটা, এটা কিন্তু এটা কোথায় আছে, আমরা কোথায় দেখি বলতো, যে কোনো একটা চার্জড পার্টিকেল চুম্বক ক্ষেত্রে ঢুকে চুম্বক ক্ষেত্র রেখাগুলাকে কেন্দ্র করে আস্তে 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 সামনের দিকে যায়। এটা আমরা প্রকৃতিতে একটা ঘটনাতে এটা এক্সপিরিয়েন্স করি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা কি, কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, কারোর কোনো আইডিয়া নেই। মেরু জ্যোতি বা মেরু প্রভা, এটার নাম শুনছি কে কে? শুনি নাই ভাই এসব কিছু। শুনছো, ঠিকই শুনছো, বাট বাংলা টার্মটা শুনো নাই। শুনো নাই যে এটা থেকে এত, এটা অসহায় ফিল করার কিছু নাই, ইটস কমপ্লিটলি ফাইন। বাংলা টার্মটা শুনো নাই, ইংরেজি টার্মটা ঠিকই শুনছো। ইংরেজি টার্মটা হচ্ছে, বানান ভুল হইতে পারে, অরোরা। অরোরা কে কে শুনি নাই, ভাই অরোরা, দেখছো? অরোরা তো শুনছি ভাই প্রচুর। এই জন্য আমি প্রথমে অরোরা লিখি নাই, কারণ বাংলা টার্ম গুলো তো আসলে শূন্য শূন্য ইয়া দেওয়া হয়েছে, শব্দার্থ দেওয়া হয়েছে। অরোরার বাংলা হচ্ছে মেরু জ্যোতি বা মেরু প্রভা। তো এই অরোরা যে সৃষ্টি হয়, কি বলে এটাকে, নর্দার্ন লাইটস, সাউদার্ন লাইটস। এই যে যে নর্দার্ন লাইটস গুলো সৃষ্টি হয়, এটা পুরাটাই হচ্ছে
এই যে এখানে যে জিনিসটা বললাম, যে একটা কি বলে, একটা চৌম্বক ক্ষেত্রে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে যখন আমরা একটা নির্দিষ্ট কোণে একটা অ্যাঙ্গেলে যখন কোনো চার্জ পার্টিকেলকে ছেড়ে দেই, তখন সে আসলে ওই চুম্বক ক্ষেত্রের সমান্তরালে সামনের দিকে আগাতে থাকে রেডিক্যাল মুভমেন্টের থ্রুতে। অরোরা যে সৃষ্টি হয় পুরোটাই আসলে এইটার জন্য, এইভাবেই তৈরি। এটা কিভাবে হয় এটা একটু দেখি, কারো কি কোনো মতামত আছে? ভাই সূর্যের থেকে যে সোলার স্টোর্ম ওর মাধ্যমে যে চার্জড পার্টিকেল গুলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে ওইগুলা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এসে ওইভাবে আঘাত করে অ্যাঙ্গেলে, এই কারণেই তো অরোরা সৃষ্টি হয়। হ্যাঁ, exactly. আমাদের এই যদি হয় পৃথিবী, তো পৃথিবীতে আমরা জানি যে আমরা দেখবো, সামনে গিয়ে দেখবো, এই যে টপিকটা যেহেতু এই হেলিক্যাল মুভমেন্ট যেহেতু এখন পড়তেছি, তো এটা একটু দেখে রাখতেছি। তো আমাদের ধরো এই হচ্ছে পৃথিবীর ভৌগোলিক নর্থ পোল, আর এই হচ্ছে ভৌগোলিক সাউথ পোল। আমাদের যে পৃথিবীর ম্যাগনেটটা ওইটা কিন্তু এক্স্যাক্টলি এরকম থাকে না। এই যে আগের দিন বলছিলাম যে আমাদের পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে, ওইটার সাউথ পোল হচ্ছে নর্থ বরাবর, নর্থ পোল হচ্ছে সাউথ বরাবর। সো নট লাইক যে এটা এক্স্যাক্টলি এরকম থাকে, মানে একদম নর্থ সাউথ এক রেখা বরাবর, বা এটা এক্স্যাক্টলি এরকম না। So আমাদের যে এই ভৌগোলিক নর্থ সাউথ যে লাইনটা তুমি আঁকতে পারো, যে এখানে পৃথিবীর যে অক্ষটা, এই বাহ্যিক সরি, পৃথিবীর যে চৌম্বকটা, চৌম্বক ক্ষেত্রটা, ওটা কিন্তু এক্স্যাক্টলি এই অক্ষ বরাবর থাকে, এটা একটু অ্যাঙ্গেলে থাকে। এগুলো আমরা বিস্তারিত পরে চুম্বক পাঠটার মধ্যে দিয়ে পড়বো। কাইন্ড অফ এরকম থাকে, অ্যাঙ্গেলে থাকে। এটা হচ্ছে পৃথিবীর চৌম্বক সাউথ পোল, এটা হচ্ছে পৃথিবীর চৌম্বক নর্থ পোল। সো চৌম্বক বলরেখাগুলো হচ্ছে কি হয়, নর্থ থেকে সাউথে প্রবেশ করে, ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের এই যদি হয় চুম্বক, একটা চুম্বক, এই নর্থ এই সাউথ, যেটা হয় নর্থ থেকে সাউথে প্রবেশ করে, নর্থ থেকে সাউথে প্রবেশ করে। তো এখানেও সেম, পৃথিবীর যেই চুম্বক বলরেখা গুলো আছে হচ্ছে এরকম নর্থ থেকে সাউথে প্রবেশ করে, নর্থ থেকে সাউথে প্রবেশ করে। এই হচ্ছে অবস্থা। তো এই যে নর্থ থেকে সাউথে প্রবেশ করলো, তো দেখো আমাদের চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এরকম। এরপরে ঘটনা যেটা হয়, অরোরা হয় যে যেভাবে, সেটা হচ্ছে আমাদের যেই সান, যে সূর্য, সূর্যতে যেটা হয় এ হচ্ছে সান, সূর্যের যেই, এটাকে কি বলে, মানে বহিঃপৃষ্ঠ বলে না, এটাকে বলা হচ্ছে, নামটা ভুলে গেছি আমি, বলছিলাম হচ্ছে অ্যাটমসফিয়ার, মানে এক্সটার্নাল বাইরের যে অ্যাটমসফিয়ারটা আছে, মানে সূর্যের যে পৃষ্ঠভাগটা, সূর্যের এই যে পৃষ্ঠভাগ, এখানে তো প্রতিনিয়ত কি হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। এটা তো সম্ভবত আমরা জানি, ছোট ক্লাসে মোটামুটি পড়ে আসছে যে হাইড্রোজেন হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হয়, যেটা থ্রুতে আর কি আমাদের এই পুরো সূর্য, কি বলে এটাকে, সৌরজগৎ এনার্জি পাচ্ছে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হয় এবং প্রতিনিয়ত সূর্যের মধ্যে এই জ্বালানি পুড়তে থাকে। তো এখানে প্রচুর হিট প্রডিউস হয় বাইরের পৃষ্ঠে, ধরো এখানে প্রচুর পরিমাণে হিট আছে এবং এগুলা জ্বালানি গুলা প্রতিনিয়ত পুড়তেছে। এর ফলে যেটা হয়, এখানে তো ডেফিনেটলি অনেক ধরনের, যেহেতু উচ্চ তাপমাত্রা গ্যাসিয়াস এলিমেন্ট গুলো আছে, তো উচ্চ তাপমাত্রায় যখন কোনো গ্যাসকে আমরা উত্তপ্ত করি, ওটা কি হয়, চার্জিত উচ্চ তাপমাত্রার গ্যাসে পরিণত হয়। চার্জিত উচ্চ তাপমাত্রার গ্যাস গুলাকে আমরা কি বলি, আয়নিত গ্যাসকে, প্লাজমা। এটা হচ্ছে প্লাজমা বলা হয়। প্লাজমা গুলোর টেম্পারেচার যেমন অনেক হাই থাকে,
ওইগুলো হচ্ছে আয়নিত থাকে, মানে আয়নিত গ্যাস আর কি। তার মানে কাইন্ড অফ তারা হচ্ছে কি চার্জিত। তো চার্জিত গ্যাস প্লাস তাদের হিউজ পরিমাণ টেম্পারেচার অনেক বেশি থাকে। সো অনেক বেশি টেম্পারেচারের জন্য যেটা হয়, কাইনেটিক এনার্জি অনেক বেশি থাকে। আমরা কি জানি যে গ্যাসের তাপমাত্রা যখন অনেক বেশি হয় তখন তার গতিশক্তি অনেক বেশি হয়। কারণ গ্যাসের গতিশক্তি কি, গ্যাসের গতিশক্তি আমরা কিভাবে বের করছি, ইকুয়াল টু ওভার 3 RT/m। বলো। ভাইয়া ক্লাস তো রেকর্ড হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস থেকে করে হচ্ছে। ভাইয়া আমার আম্মু একটু অসুস্থ হয়ে গেছে, আমার একটু ওষুধ আনতে চাইতে হবে, আমি একটু যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো এই যে এটা কেন লিখলাম, এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি √3 RT/m, আমরা চ্যাপ্টার 10-এ দেখে আসছি। বা হচ্ছে তাপগতিবিদ্যা, এটা খুবই কমন একটা জিনিস। সো এই যে টেম্পারেচার যখন গ্যাসের বেশি হয় অনেক, তখন তার গতিশক্তিও বেশি হয়। তো প্লাজমার টেম্পারেচার যেহেতু অনেক বেশি, so এই হাই গতিশক্তির জন্য, উচ্চ কাইনেটিক এনার্জির জন্য এরা কি করে, সূর্যের মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে বাইরে চলে আসে। তারা হচ্ছে এরকম মহাবিশ্বে উন্মুক্ত ভাবে ঘুরতে থাকে। এই যে যে সৌর পৃষ্ঠ থেকে, সৌর পৃষ্ঠের একটা নাম আছে, এটা কে বলতে পারে? সূর্যের যে বাইরের পৃষ্ঠটা, এটার একটা খুব পপুলার নাম আমাদের, আমরা খুবই এটা অভ্যস্ত এটার সাথে। সূর্যের যে বাইরের বায়ুমণ্ডলটা, বায়ুমণ্ডল বলা যাবে না, অ্যাটমসফিয়ার, সূর্যের যে বাইরের পৃষ্ঠ, ওটাকে বলা হচ্ছে করোনা। ঠিক আছে, করোনা ভাইরাস যেটা, কোভিড ভাইরাস। তো করোনার আকৃতি কিন্তু দেখবা যে অনেকটা যে এইরকম, যে ওই যে সূর্যের মতো গোলাকার। ওইখান থেকেই হয়তো করোনা নামটা দেওয়া হচ্ছে। আর করোনা আসলে আসছে, করোনা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সূর্যের বহির্পৃষ্ঠের যেই এরিয়াটা, সূর্যের যেই আপার অ্যাটমসফিয়ার, বাইরের যে পৃষ্ঠটা, ওইটাকে বলা হচ্ছে করোনা। তো করোনা থেকে এই প্লাজমা বা উচ্চ তাপমাত্রা যে আয়নিত গ্যাস, চার্জড পার্টিকেল, এরা কি করে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যায়। পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড এইখানে চলে আসে। এখন ধরো এখান থেকে কোনো একটা চার্জড পার্টিকেল এখানে ঢুকে গেল, এখানে একটা চার্জ পার্টিকেল ঢুকে গেছে, তখন কি হবে? তখন হচ্ছে ডেফিনেটলি চার্জ পার্টিকেল তো আর সমকোণ, তারপরে পারপেন্ডিকুলার ডিরেকশন বা হচ্ছে প্যারালাল ডিরেকশন এইসব তো বোঝে না, ওগুলো তো এক এক দিক থেকে আসতেছে। তো যদি এরকম হয় যে সে হচ্ছে এরকম অ্যাঙ্গেলে ঢুকছে, ধরো অ্যাঙ্গেলে ঢুকলে কি হবে, এই যে এইভাবে, এই যে একটু আগে আমরা যেটা দেখছি, যখন আমাদের অ্যাঙ্গেলে ঢুকে এটা, তখন হচ্ছে সে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চুম্বক ক্ষেত্রের সামনের দিকে অগ্রসর হতে থাকে। তো সেইখান থেকেই দেখা যায় এটা ঘুরতে ঘুরতে, চার্জিত পার্টিকেলটা এইভাবে ঘুরতে 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 এই যে মেরুতে গিয়া পৌঁছে। ঠিক আছে, আমি সম্ভবত এটাকে একটু উল্টায় আঁকে ফেলছি। তো এটা আসলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার এক্স্যাক্টলি মনে নাই যে এই চুম্বকের ডিরেকশনটা কি এই দিকে নাকি এই দিকে। যেটা আছে এটা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু যে কোনো একটা হইতে পারে, এটা আমার আরো দেখতে হবে। তো যাই হোক, এই জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে যে ডিরেকশনটা দিচ্ছেন ওইটা কি মানে এরকম হবে নাকি উল্টাটা হবে? কারণ নর্থ থেকে তো বের হয়, তাহলে না 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 না, এই যে দেখো চুম্বকের ডিরেকশনটা এটাই, আচ্ছা ঠিক আছে, চুম্বকের চুম্বকের ডিরেকশন নর্থ তো এটা, চুম্বকের নর্থ এটা, চুম্বকের সাউথ এটা। ঠিক আছে ভাই। তো হচ্ছে ঘুরতে ঘুরতে কোথায় গেল, এইখানে চলে গেল। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে ওই যে এটাকে কি বলে, স্ক্যান্ডিনেভিয়াম যে কান্ট্রি গুলো আছে, নরওয়ে, সুইডেন, তারপরে হচ্ছে ফিনল্যান্ড, রাশিয়ার পাশে যারা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এবং এইখানে আছে হচ্ছে কানাডা। তো কানাডা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওই সব জায়গাতে এই যে এই চার্জিত পার্টিকেল গুলা চলে গেছে। তো যখনই এটা পৃথিবীর বায়ুমণ্ডলে আসে, তো বায়ুমণ্ডলের সাথে তো ওই চার্জিত পার্টিকেল ওদের একটা
ইন্টারাকশন হয়, কারণ বায়ুমণ্ডলে কিন্তু আয়নোস্ফিয়ার আছে। তো যেইখানেই তোমার এই এনার্জির লেনদেন হয় ওইখানেই কিন্তু তুমি কি দেখো, বর্ণালী বা এনার্জির বিচ্ছুরণ, এই জিনিসগুলো দেখো। তো ওইটা কি অ্যাকচুয়ালি আমরা ওই যে এনার্জির বিচ্ছুরণ বা হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ বের হয়ে যাওয়া চার্জিত পার্টিকেল থেকে, ওইটাকেই হচ্ছে আমরা অরোরা হিসেবে নোটিস করি। সেই যে যে আমরা অরোরাটা দেখতে পাচ্ছি, নরওয়েতে এটা বেশি দেখা যায়। তো অরোরাটা পুরোটাই হচ্ছে এই যে যে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডে কোন একটা তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুর, নিক্ষিপ্ত চার্জের হেলিক্যাল মুভমেন্টের জন্য আমরা এই অরোরাটা দেখতে পাচ্ছি। বুঝতেই পারতেছো আমাদের বাংলাদেশ আছে কোথায়? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। তো সেটা কোথায় হয় আনুমানিক? এই এই জায়গায় আছে বাংলাদেশ। তো বাংলাদেশে বসে কি অরোরা দেখা সম্ভব? একদমই সম্ভব না, কারণ আসলে এই চার্জিত পার্টিকেল গুলা কখনোই এই আমাদের বায়ুমণ্ডলে ঢুকবে না, সে চলে যাবে এই দিকে। ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকতো, পৃথিবীটা যদি একটা ম্যাগনেটের মতো আচরণ না করতো, তাহলে পৃথিবীর সব জায়গায় বসে অরোরা দেখা যেত। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমাদের আসলে কাইন্ড অফ রক্ষা করে রাখে, কারণ আহ, এই যে যে চার্জিত পার্টিকেল গুলো না হলে দেখা যেত সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়তো। তো তোমার এই জিনিসটা এইভাবে ঘুরতে ঘুরতে যখন যায়, ডেফিনেটলি বুঝতে পারতেছো সে এনার্জি লুজ করে ফেলে। সে যদি ডিরেক্ট এখানে চলে আসতো তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, কারণ সে কিন্তু হিউজ পরিমাণ এনার্জি নিয়ে আসছে। তো ওই এনার্জি গুলো তখন কোথায় যেত? আমাদের স্কিনের উপরে, যেটা আমাদের স্কিন ক্যান্সার হতো, চামড়া জ্বলে যেত, চোখ নষ্ট হয়ে যেত, এই ধরনের সমস্যা হতো। ঠিক আছে, তো যেহেতু সে এইভাবে অনেক পথ অতিক্রম করে এরপরে নর্দার্ন হেমিস্ফিয়ারে যায় বা নর্থ পোলে যায়, তো দেখা যায় তার এনার্জি কিছুটা হলো লস হয়ে যায়, বা সে হচ্ছে একদম এক্স্যাক্টলি পৃথিবীর পৃষ্ঠে চলে আসতে পারে না। এনার্জি লস করে আয়নস্ফিয়ারের যে আয়ন গুলো আছে তাদের সাথে ইন্টারাক্ট করেই সে হচ্ছে এনার্জি হারাই ফেলে। তো এইভাবে ম্যাগনেটিক ফিল্ড, যেটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, সে কিন্তু আমাদের মানে অস্তিত্বের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যা যা বললাম, কার কি কনফিউশন আছে? এগুলা কিছুই তোমার পরীক্ষাতে আসবে না, বাট এগুলো যদি তুমি পারো বা এই জিনিসটা যদি তুমি বুঝো, যেইটা পরীক্ষাতে আসবে সেইটা তোমার খুবই এনজয়েবল লাগবে। এখন ভাইয়া ধরেন বাই মিস্টেকলি কোণে না ঢুকে ওটা সরল রেখায় ঢুকে গেল, মানে সরল রেখা না সমকোণে ঢুকে গেল, তখন কি হবে? তখন তো আমরা শেষ। তখন আমরা শেষ না, কিন্তু এই যে তুমি একটা ভুল কথা বলছো। তো ও যদি সমকোণে ঢুকে, সমকোণে ঢুকলে তো ও আসলে এই যে এখানে যেটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের সাথে যদি সমকোণে ঢুকে, ও কি মুভমেন্ট থাকে? দেখো, চুম্বক ক্ষেত্রের সাথে সে সমকোণে ঢুকছে, ঢুকছে, এর মানে এই কিন্তু এই না যে ওইদিকে যেতে যেতে থাকে, ও কিন্তু ওইদিকে চলতে পারে না। ও কিন্তু ওই এফ এর দরুন যে ফোর্সটা তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স, ওইটার দরুন কিন্তু সে ওইখানেই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। জি ভাই, বুঝছি বুঝছি। তো ও যদি সমকোণে ঢুকে এখানে, তো ও ওইখানেই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ও পৃথিবীতে আর আসতে পারবে না। আর যদি সমকোণে না ঢুকে তির্যক ভাবে ঢুকে, তখন হচ্ছে সে ঘুরতে 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 চলে যাবে কোথায়? এনার্জি লস করে আমাদের নর্থ পোলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অরোরা। সো অরোরা যে সৃষ্টি হয় এটা আসলে খুবই অসাধারণ একটা সায়েন্স। এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিজম আছে, এনার্জি আছে, সান আছে, সবকিছু মিলাই টিলাই আমরা এই অরোরাটা দেখি। এরপরে আর কি করতে চাচ্ছিলাম এখানে? আর কিছুই করতে চাই না, এখানে মোটামুটি যা বলার ছিল সব শেষ। তাহলে আমরা এবার একটা কোশ্চেন সলভ করি। তো ধরো আমরা দুইটা কোশ্চেন সলভ করি, একটা হচ্ছে, সরি সরি সরি, কোশ্চেন সলভ করা যাবে না এখনই। আমাদের এই যেটা বি, যেটা বাকি ছিল, যেটা বলছিলাম একটু আগে যে আমরা এই বিটা বিস্তারিত করবো, তো আমাদের এই বিটাও বিস্তারিত পড়া লাগবে। তো এটাকে আমরা বলি কি? বি। বি হচ্ছে, এটাকে কি বলে? চৌম্বক
ফ্লাক্স ঘনত্ব। সো বি হচ্ছে বেসিক্যালি আমাদের চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তো তাহলে বি যদি ভালো মতো বুঝতে চাই, অবশ্যই আমাদের চৌম্বক ফ্লাক্স যেটা সেটাও বুঝতে হবে। আমি প্রথমে একটু দেখে আসি আমাদের চৌম্বক ফ্লাক্সটা কি জিনিস। তো যেহেতু আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়ে আসছি, তো চৌম্বক ফ্লাক্স বুঝতে আসলে আমাদের ওরকম সমস্যার কথা না। চৌম্বক ফ্লাক্স হচ্ছে চুম্বক বলরেখার ম্যাথমেটিক্যাল ফর্ম। চুম্বক বলরেখার ম্যাথমেটিক্যাল ফর্ম। আমরা যে এই যে চুম্বক বলরেখাগুলো এখানে আঁকি, এই যে এখানে যেমন চুম্বক বলরেখা আঁকছি, এই চুম্বক বলরেখাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি বা অফিসিয়ালি যখন লিখতে চাবো যে এখানে এতগুলা চুম্বক বলরেখা আছে, তো ওটাকে আমরা সংখ্যা দিয়ে তো আর প্রকাশ করা যাবে না। তো ওইটাকে যেই জিনিসটা দিয়ে প্রকাশ করব ওইটাই হচ্ছে চুম্বক ফ্লাক্স। কোনো একটা জায়গাতে চুম্বক ফ্লাক্স অনেক বেশি, এর মানে হচ্ছে ওই জায়গাটাতে আমাদের চৌম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটিও অনেক বেশি। চৌম্বক ফ্লাক্স এটা একটা ভেক্টর, তার একটা দিক আছে। এই চৌম্বক ফ্লাক্সের যে ডিরেকশন, সেটাই অ্যাকচুয়ালি আমাদের এই বি এর ডিরেকশনটাকে নির্দেশ করে। তো কোনো একটা জায়গাতে চৌম্বক ফ্লাক্সের পরিমাণ, চৌম্বক ফ্লাক্সের ভ্যালু যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে ওইখানে চৌম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটিও অনেক বেশি। তো এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। এখন চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যেটা, ওইটা কি আমরা হচ্ছে বি দ্বারা প্রকাশ করি। ঘনত্ব বলতে কি বোঝাচ্ছি? ঘনত্ব বলতে বোঝায় আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ঘনত্ব, ডেনসিটি যেটা। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কি ছিল? যে আমাদের একটা ক্ষেত্রফল আমরা বিবেচনা করতাম, ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে দেখা যেত যে কিছু ইলেকট্রিক ফ্লাক্স চলে যেত, পাস করতো। সো যেই পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স পাস করতো, ওটাকে আমরা বলতাম ওই তলের সাথে সংশ্লিষ্ট ইলেকট্রিক ফ্লাক্স। ধরো বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের এ, এই এর মধ্য দিয়ে চারটা ফ্লাক্স যাচ্ছে, মানে চারটা বলরেখা যাচ্ছে। এটা হতে পারে চৌম্বক বলরেখা বা হতে পারে তড়িৎ বলরেখা, একই আসলে দুইটা রিলেটেড। সো এই যে যে চারটা বলরেখা যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? এই তলের সাথে সংশ্লিষ্ট বলরেখা হচ্ছে চারটা। সাইন্টিফিক্যালি এটাকে কি বলি? এই তলের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্স হচ্ছে চার। ফ্লাক্সের ডেফিনেটলি একটা একক আছে। সো এইটাকেই যখন আমরা একক ক্ষেত্রফলে বের করি, যে আমাদের ধরো এখানে এই এর ভ্যালু হচ্ছে 10 মিটার স্কোয়ার, আমাদের 10 একক, 10 বর্গ একক বা 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে হচ্ছে চারটা চৌম্বক বলরেখা বা তড়িৎ বলরেখা পাস করতেছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কয়টা বলরেখা পাস করে, সেই ভ্যালুটাই হচ্ছে বি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা একক ক্ষেত্রফলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, ওইটাকেই বলা হয় হচ্ছে বি বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। সোজা বাংলায় চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। সো বি হচ্ছে একক ক্ষেত্রফলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স।
ওকে, সো তুমি যদি কোন একটা ক্ষেত্রফলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, এই চৌম্বক ফ্লাক্স যেটা, এটা নিয়ে আসলে আমরা বিস্তারিত পড়াশোনা করি চ্যাপ্টার 5-এ। কারণ চ্যাপ্টার 5 অ্যাকচুয়ালি চৌম্বক ফ্লাক্সের অনেক কাজ আছে। আমরা যে জেনারেটর প্রডিউস করি, জেনারেটরে ইলেকট্রিসিটি প্রডিউস করি, বা হচ্ছে মোটর যে ঘুরে, বা এই যে যেই তাড়িৎ চুম্বক আবেশ, পুরোটাই কিন্তু হয় ফ্লাক্সের থ্রুতে। এই জন্য ফ্লাক্স নিয়ে হচ্ছে বিস্তারিত পড়াশোনা হয় আমাদের চ্যাপ্টার 5-এ। আমাদের চ্যাপ্টার 4-এ ফ্লাক্স নিয়ে কিছুই বলা নেই। স্টিল আমরা আসলে কিছু জিনিস এখানে একটু দেখে রাখবো, যাতে করে আমাদের চৌম্বক ক্ষেত্রটা বুঝতে সুবিধা হয়। তো ফ্লাক্স হচ্ছে কাইন্ড অফ তাহলে কিরকম, যে ধরো তোমার উম, এখানে হচ্ছে একটা ইয়ে আছে, একটা পলিথিন আছে এরকম। এখানে হচ্ছে একটা পলিথিন আছে, একটা বৃত্তাকার পলিথিন। তো ধরো বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে। পলিথিনের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার। তাহলে পুরো 10 মিটার স্কোয়ার জুড়ে যত পরিমাণ বৃষ্টি নামতেছে, ওইটাকে আমরা চৌম্বক ফ্লাক্সের সাথে তুলনা করতে পারি। আমার এই ক্ষেত্রফল জুড়ে টোটাল এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর একক ক্ষেত্রফলে যতটুকু বৃষ্টি হচ্ছে, পুরো 10 মিটার স্কোয়ারে তো হচ্ছে ধরো সার্টেন অ্যামাউন্ট বৃষ্টি, এর একক ক্ষেত্রফলে যতটুকু বৃষ্টি হচ্ছে ওইটাকে বলে হচ্ছে ফ্লাক্স ঘনত্ব। So, ওইটা হচ্ছে বি এর সাথে রিলেটেড। সো যে কোনো পরিমাণ, যে কোনো সারফেস এরিয়ার সারফেসের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স পাস হয়, ওটা হচ্ছে ফ্লাক্স নর্মালাইজড ভাবে। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স পাস হয়, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেইটাই হচ্ছে আসলে বি দ্বারা প্রকাশ করা হয়। তো বি হচ্ছে ফ্লাক্সের রেট নির্দেশ করে। ফ্লাক্স অনেক থাকতে পারে, একটা বিশাল এরিয়া নিয়ে তুমি হিসাব করতেছো, হিউজ পরিমাণ ফ্লাক্স পাচ্ছ, বাট একক ক্ষেত্রফল যদি তুমি চিন্তা করো, তখন দেখা গেল ফ্লাক্সের পরিমাণ অনেক কম। তাহলে বুঝতে হবে চৌম্বক ক্ষেত্রের তীব্রতাও কম। এই চৌম্বক ফ্লাক্স এবং চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আপাতত নাই। আপাতত নাই, কারণ যেহেতু বলার আসলে আমরা বলে ফেলছি। এখন এই ফ্লাক্সের একক হচ্ছে ফ্লাক্স, এইটার একক হচ্ছে ডাব্লিউ বি, মানে ডাব্লিউ আর বি হচ্ছে একসাথে। শুধু ডাব্লিউ তো কার একক, আমাদের ওয়াট, এটাকে আমরা শুধু ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তো এই জন্য ডাব্লিউ বি দিয়ে প্রকাশ করা হচ্ছে ফ্লাক্সের এককে। এটার ইয়েটা কি, ডাব্লিউ বি দিয়ে কি কি প্রকাশ করা হয়, এটা হচ্ছে ওয়েবার। ম্যাক্স ওয়েবারকে ট্রিবিউট করে হচ্ছে তার নামে একটা একক দেওয়া হয়েছে, ফ্লাক্স। ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। তো এক ফ্লাক্স বলতে কি বোঝায়, এই জিনিসগুলো না হয় আমরা বিস্তারিত, তো আমাদের ফ্লাক্স আসলে পড়াই লাগবে একসাথে, তখনই না হয় দেখবো। তো এক ফ্লাক্স বলতে ডেফিনেটলি একটা সার্টেন অ্যামাউন্টের চৌম্বক বলরেখা বোঝায়। আপাতত এতটুকুই জানি। আর ফ্লাক্স ঘনত্ব যেটা, ফ্লাক্স ঘনত্বের একক কি হবে তাহলে, কেউ একজন বলো। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, বলো। তাহলে ভাই ওয়েবার পার মিটার স্কোয়ার হবে। ওয়েবার পার মিটার, ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বা বি এর একক। এই যে আমরা বি বি বলে আসতেছি, এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়ে আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের এমন একটা চৌম্বক ক্ষেত্র আছে, এর এর সাথে সমকোণে আমরা হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা ক্ষেত্রফল চিন্তা করব, একটা ক্ষেত্র চিন্তা করব, ওর মধ্যে দিয়ে যেই পরিমাণ বলরেখা যাবে, সেই বলরেখার পরিমাণটা আমরা হিসাব করব। সেখান থেকে আমরা এই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কিরকম সেটা বের করতে পারি। তো এই ওয়েবার পার মিটার স্কোয়ার জিনিসটা তো একটু বড় একটা একক হয়ে গেছে। এইটাকে একটা সিম্পল একক দিয়ে প্রকাশ করা, সেই সিম্পল এককটার নাম হচ্ছে টি।
টিটা কেন দেওয়া হয়েছে? এটা আমাদের আরেকজন মহান বিজ্ঞানী তাকে ট্রিবিউট করে দেওয়া হয়েছে, টেসলা। So, টেসলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক। 1 ওয়েবার পার মিটার স্কয়ার যে কথা, 1 টেসলা একই কথা। So, টেসলা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে চৌম্বক ক্ষেত্রের তীব্রতার একক। তো তোমাকে বলবে যে একটি চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স ঘনত্ব বা তীব্রতা হচ্ছে বা মান হচ্ছে 2 টেসলা বা 2 ওয়েবার পার মিটার স্কয়ার। এখন এই চুম্বকের যে বিভিন্ন ধরনের টার্ম আছে, ফ্লাক্স অ্যাকচুয়ালি চুম্বকের সাথে ডিরেক্টলি রিলেটেড না। আমাদের এই যে এখানে আমরা একটা জিনিস লিখে রাখছিলাম আগের দিন, চুম্বক রিলেটেড কিছু প্রপার্টি আছে চুম্বকের, ওইগুলো হচ্ছে আমরা বিস্তারিত পরে পড়বো। তো এই ফ্লাক্স ঘনত্ব হচ্ছে চুম্বকের একটা, চুম্বক রিলেটেড যতগুলো রাশি আছে তাদের মধ্যে একটা। ফ্লাক্স ঘনত্ব কি? ফ্লাক্স ঘনত্ব হচ্ছে এমন একটা রাশি যেটা দিয়ে আমরা বুঝতে পারি একটা চুম্বক ক্ষেত্রের তীব্রতা ঠিক কি রকম। ফ্লাক্স ঘনত্বের ভ্যালু বেশি মানে হচ্ছে একক ক্ষেত্রফলে হিউজ পরিমাণ ফ্লাক্স আছে। ফ্লাক্স যে কথা, বলরেখা একই কথা। ফ্লাক্স ঘনত্ব অনেক বেশি তার মানে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা অনেক বেশি, এর মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা অনেক বেশি। এই জিনিসটুকু কে কে বুঝিলেন? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো তাহলে এবার আমরা আমাদের এই পুরো টপিকটা আসলে শেষ হলো। আমাদের এটা তো ইনিশিয়াল টপিক, সেই জন্য এখানে আসলে আমাদের অনেক বেশি টাইম চলে গেল। এবার আমরা ছোট্ট করে দুটা ম্যাথ করে সামনের টপিকে চলে যাই। প্রথম ম্যাথটা হচ্ছে এরকম যে ধরো বি হচ্ছে ফর এক্সাম্পল টুয়াইস আই টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্রে টু ইন্টু 10⁶ জে মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড, একটি ইলেকট্রন নিক্ষেপ করা হলো। ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের, এই যে আমরা কিন্তু বোর্ডের কোশ্চেন লিখতেছি এখানে, সো সেম জিনিস বোর্ডে আসে। এখানে যেমন আমরা ভেক্টর ফরম্যাটে লিখছি, বোর্ডে জেনারেলি এভাবে আসে না, বোর্ডে হচ্ছে সোজাসুজি বলে দেয় যে একটা চুম্বক ক্ষেত্র এরকম এইদিকে আছে, তুমি ওটার সাথে সমকোণে নিক্ষেপ করছো, ওটা ফোর্সটা কিরকম। ওইটার চাইতে ডেফিনেটলি এটা একটা স্মার্টার ওয়ে, যে আমরা যে একদম দিক সহ বলে দিচ্ছি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। ইলেকট্রনটির গতিপথ, ইলেকট্রনটির আমরা বলেই দিই যে এটা বৃত্তাকার গতিপথ, ইলেকট্রনটির বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ নির্ণয় করো। এটা খুব দ্রুত করে ফেলো, এটা করতে বলো যে তোমার 2 মিনিট সময় লাগাচ্ছে।
2 নাম্বারটা করা লাগবে না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আসার চেষ্টা করবা। পারলে না পারলে না আমি এমনিতেও পরের দিন করবো। 1 নম্বরটা করলেই হবে। So, 1 নাম্বারটা যদি হয়ে যায় তাহলে আমাকে একটু ইনফর্ম করো। জি ভাই হয়ে গেছে। জি ভাই হয়েছে। 1 নাম্বারটাতে যদি কেউ প্রবলেম ফেস করো সেটা আমাকে একটু জানো। ঠিক আছে, আশা করি 1 নাম্বারটাতে কারো কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে এইটা, এইগুলো দেখা যায় কদাচিৎ আসে। But এই এই জিনিসটা পড়লে এই রিলেটেড যত কোশ্চেনই আসুক, আমাদের একটা, আমরা এখানে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটা চার্জড পার্টিকেলের উপরে যে বল, এইটা রিলেটেড ইচ এন্ড এভরিথিং আমরা পড়ে ফেলছি। তো তোমার বোর্ড এক্সাম হোক, কলেজের এক্সাম হোক, অ্যাডমিশন টেস্ট হোক, আইআইটি যেইখানে হোক, কোথাও তুমি আটকাবা না। তো 2 নম্বর কোশ্চেনটা আগে আমি একটু এক্সপ্লেন করি, এরপর 1 নাম্বারটা আমি সলভ করে দিই। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা প্রোটনকে আমরা এত মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি এত বেগে। তো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে বি। প্রোটনের ডেফিনেটলি একটা চার্জ আছে, সেটা আমরা জানি, সেটা ইলেকট্রনের চার্জের সমানই, 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। প্রোটনের ভরও আমরা জানি, সেটা হচ্ছে 6.67, সরি 1.67 ইন্টু 10⁻⁻27। সো এটা যদি কেউ নাও জানে, আমাদের ক্যালকুলেটরে ভ্যালু গুলো আছে, সো ওইখান থেকে চাইলে তুমি পরীক্ষায় বের করে নিতে পারো। ওকে, সো আমাদের এখানে কোশ্চেন হচ্ছে, নিক্ষেপ করছি, আমরা তো জানি এটা হেলিক্যাল গতিপথ হবে তার। সো কোশ্চেন হচ্ছে প্রথমটা, হেলিক্যাল গতিপথের ব্যাসার্ধ নির্ণয় করো। সো ব্যাসার্ধ, হেলিক্যাল গতিপথের ব্যাসার্ধ বলতে বোঝায় যে এক একটা প্যাচের ব্যাসার্ধ। এই যে এক একটা প্যাচের, এই যে অংশটুকু, এই প্যাচটার ব্যাসার্ধ। তার মানে তুমি একটা স্প্রিং কে পিছন থেকে দেখলে যে একটা সার্কেল দেখবা, ওইটার ব্যাসার্ধ তোমাকে বের করতে বলছে। আশা করি কোশ্চেনটা তুমি বুঝতে পেরেছো। তো হেলিক্যাল পাথের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। এরপরে পিচ করতে বলা হয়েছে। পিচ যে জিনিসটা, এটা আসলে ওই সলিনয়েড এর সাথে খুবই পপুলার একটা জিনিস। পিচ হচ্ছে পরপর দুইটা পাকের মধ্যবর্তী দূরত্ব। এইটাকে বলে পিচ। এই যে একটা পাক, এই হচ্ছে একটা পাক, এই হচ্ছে আরেকটা পাক। এই যে পরপর দুইটা পাকের মধ্যে যে দূরত্ব, এইটাই হচ্ছে, এটাকে বলে পিচ। অর্থাৎ
একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করতে করতে এক একটা ওই চার্জ পার্টিকেলটা যেই হরিজন্টাল ডিস্টেন্স অতিক্রম করে সেটি হচ্ছে পিচ। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো, কেউ না বুঝতে পারলে আমাকে বলো। একটা পূর্ণ সার্কুলার মুভমেন্ট কমপ্লিট করতে করতে বা ওই টাইমটাতে সে সামনের দিকে যতটুকু অতিক্রম করে, তার মানে একটা পর্যায়কালে তার যে ফরওয়ার্ড মুভমেন্ট যেটা ওইটাই হচ্ছে তার পিচ। এটা আসলে ইজিলি বের করা যায়। সো ওই পর্যায়কালকে, একটা পর্যায়কাল ওই টাইমটাতে তার যে ফরওয়ার্ড মুভমেন্ট, সো পর্যায়কালকে যদি আমরা ফরওয়ার্ড ভেলোসিটি দিয়ে গুণ করি, পর্যায়কালকে যদি আমরা এই যে ফরওয়ার্ড ভেলোসিটি এইটা দিয়ে যদি গুণ করি, তাইলে তুমি এই ডিস্টেন্সটা পেয়ে যাবে যে একবার পুরা কমপ্লিট ঘুরতে ঘুরতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, সলিউশন আমি কাইন্ড অফ বলেই দিতেছি, সো তুমি জাস্ট বাসায় এটাকে করবে। আর ঘূর্ণনের পর্যায়কাল ব্যাসার্ধ বের করো। তো ঘূর্ণনের পর্যায়কাল বলতে বোঝায় একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করতে তার কত সময় লাগে, যে একটা পূর্ণ সার্কুলার মুভমেন্ট কমপ্লিট করতে তার কত সময় লাগে। আর এই যে ঘূর্ণনের ব্যাসার্ধ হচ্ছে এটা। সো এই প্রবলেমটা একটু সলভ করো। তোমাকে যদি এখানে এই ঘূর্ণনের পর্যায়কাল যেহেতু বের করতে পারছি, কৌণিক কম্পাঙ্ক বের করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারি চাইলে। সো এইখান থেকে এই হেলিকাল মুভমেন্ট এটা থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমার পারা উচিত। ঠিক আছে, এবার আমরা প্রথম ম্যাথটা সলভ করি। 2 নম্বর প্রবলেমটা আমাদের হাউস ওয়ার্ক থাকবে। বি হচ্ছে 2 টেসলা, 2i টেসলা, তার মানে হচ্ছে এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে। ভি হচ্ছে কত দিছিলাম, 2 × 10⁶, জে জে মিটার পার সেকেন্ড। মানে এটাকে আমরা জেড অ্যাক্সিস বরাবর ছেড়ে দিছি, ডেফিনেটলি যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো তার মুভমেন্ট হবে সার্কুলার মুভমেন্ট। আমাদেরকে এফ বের করতে বলা হয়েছে। আমরা কি করছি, আমরা একটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছি। সো ইলেকট্রনকে ছেড়ে দিছি, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6। ডেফিনেটলি চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট, চিহ্ন ফালাই দিলে হবে না, কারণ এটা যেহেতু একটা স্কেলার। আমরা একটু পরে দেখতেছি -19, সেটা চিন্তা করে আমরা প্রথম ম্যাথটাতে ইলেকট্রনকে নিক্ষেপ করছি। তো আমরা যদি প্রোটনকে নিক্ষেপ করতাম তাইলে কিন্তু বিষয়টা ডিফারেন্ট হতো। কি ডিফারেন্ট হতো সেটাই দেখি। তো আমাদের এফ কি হবে, এফ হবে হচ্ছে কিউ ভি ক্রস বি। তো কিউ পরে আমরা আগে ভি ক্রস বি কে সামাল দিই। সো ভি ক্রস বি, ভি হচ্ছে 2, ভালো মতো খেয়াল করো, জে এত, ক্রস হচ্ছে 2i। সো আমরা যখন ওই যে আই জে কে, আই তারপরে কি যেন ছিল, জে, এই এই আই ক্রস জে হচ্ছে প্লাস কে, জে ক্রস কে হচ্ছে প্লাস আই, আর কে ক্রস আই হচ্ছে প্লাস জে। আমাদের এই ডিরেকশনটা যদি সেম থাকে তাহলে আসলে পজিটিভ হয়। এই জিনিসটা কে কে কার কার মনে নেই, এটা ক্রস প্রোডাক্টের ডিরেকশন জাস্ট, মানে আমাদের যদি সিঙ্গেল ভেরিয়েবলে দুইটা ইয়ে থাকে, ভেক্টর থাকে, তাদের ক্রস প্রোডাক্ট আমরা যেভাবে দিই। সো জে ক্রস আই হচ্ছে অ্যাকচুয়ালি, জে ক্রস আই হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস কে। তার মানে তোমার একটা ভেক্টর যদি, প্রথম ভেক্টরটা যদি জে অ্যাক্সিস বরাবর হয়, প্রথম ভেক্টর যদি জে অ্যাক্সিস বরাবর হয়, দ্বিতীয় ভেক্টর যদি আই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন হচ্ছে মাইনাস কে অ্যাক্সিস বরাবর, এই যে এই দিক বরাবর, পজিটিভ কে অ্যাক্সিস তো এই দিক। সো জাস্ট নেগেটিভ কে অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। এটা চাইলে আমরা এইভাবে বেরও করে দেখতে পারি যে জে থেকে যদি আমরা আইতে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি ক্ষুদ্রতর কোণে একটা ডানহাতি স্ক্রু ঘুরাই, তাহলে ওটা ভিতরের দিকে যায়। তো এই ক্রস প্রোডাক্টের ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস কে।
ঠিক আছে। So কিউ, এই যে গুণটা, এটা কি হবে সোজা বাংলায় 4 × 10⁶ মাইনাস এই যে হচ্ছে কে। তো এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। এবার এইটার সাথে জাস্ট একটা স্কেলারকে গুণ করতে হবে। সো আমাদের স্কেলারটা হচ্ছে আবার একটা নেগেটিভ রাশি। ইটস কাইন্ড অফ, তুমি এবার একটু স্কেলার প্রোডাক্ট, ভেক্টরের স্কেলার প্রোডাক্ট যেটা, সেটা যদি আমরা একটু খেয়াল করি, ধরো একটা ভেক্টর আছে এই দিকে, এই ভেক্টরটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে আই, ধরো 2i, এক্স অ্যাক্সিসের দিকে 2 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর আছে। এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাই? আউটপুট হিসেবে পাই সেম ডিরেকশনেই 10 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর। আমরা যদি ইনিশিয়াল ভেক্টরের সাথে একটা স্কেলার 5 গুণ করি, তাহলে আমরা কি পাই? সেম ডিরেকশনেই 10 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর পাই। তুমি যদি -5 গুণ করো, তাহলে তুমি অপোজিট ডিরেকশনে 10 একক দৈর্ঘ্যের একটা ভেক্টর পাবে। আর তুমি যদি এরকম করো যে এরকম, এরকম, তুমি যদি -2 গুণ করো, তাহলে তুমি এখানে পাবো -4। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যে স্কেলারটা তার সাথে গুণ করছো, এটা পজিটিভ হইলে ভেক্টরের ডিরেকশন আসলে সেমই থাকে। আর যদি এটা নেগেটিভ হয়, তাহলে এই ভেক্টরের ডিরেকশনটা 180 ডিগ্রি উল্টা হয়ে যায়। তো তাহলে যেহেতু আমাদের এখানে চার্জটা নেগেটিভ, অবশ্যই ওই নেগেটিভ আর এইখানে নেগেটিভ মিলা হচ্ছে আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। -1.6 × 10⁻⁻19, বলো। মানে ভাইয়া তাহলে ইলেকট্রনটা স্ক্রিনের মানে আমাদের যে ট্যাবের স্ক্রিন ওটার ভিতরের দিকে না যে বাইরের দিকে চলে আসবে মাইনাস চার্জ হওয়ার কারণে। এক্স্যাক্টলি। সো ইলেকট্রন নিক্ষেপ করলে সে যেই দিকে গতিশীল হবে, প্রোটন নিক্ষেপ করলে তার উল্টা দিকে গতিশীল হবে। বুঝতে পেরেছি? এই 1.6 কে যদি আমরা গুণ করি, 4 × 16 হচ্ছে 64, তাহলে এটা হবে 6.4 × 10⁻⁻13 কে। তাহলে এটার উপরে ফোর্সের পরিমাণ হচ্ছে 6.4 × 10⁻⁻13, এবং ডিরেকশন হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তো সে অ্যাকচুয়ালি ফোর্সটা অনুভব করবে জেড অ্যাক্সিস এর অ্যালং দা জেড অ্যাক্সিস আর কি, মানে জেড অ্যাক্সিস এর অপোজিট ডিরেকশনে। এটা কি বুঝতে পেরেছি? জি ভাই। জেড অ্যাক্সিস এর অপোজিট লাস্টে আরেকবার একটু বলো। লাস্টে যে বললেন জেড অ্যাক্সিস এর অপোজিট বেরোচ্ছে, তো কি হতে বেরোলো? মাইনাসে মাইনাসে করে হ্যাঁ হ্যাঁ, এই যে মাইনাস, এই যে মাইনাস, এটা কি প্লাস হয়ে যায়। আলটিমেটলি আমরা আসলে প্লাসটা পাই। কিন্তু তুমি যদি এখানে একটা প্রোটন নিক্ষেপ করতে, তাহলে কি ওর শুধু চার্জ হতো প্লাস, তো তখন কিন্তু একটা মাইনাস পেতে তুমি। এর মানে হচ্ছে সে নেগেটিভ কে অ্যাক্সিস বরাবর যেত তখন। কিন্তু এটা ইলেকট্রন বলে জেড অ্যাক্সিস এর দিকে। ইলেকট্রন বলে এই যে একটা মাইনাস, ইলেকট্রনের চার্জ যেটা একটা মাইনাস, এই একটা মাইনাস দুইটা মিলে প্লাস হয়ে যাচ্ছে। সো এটা কি ডেফিনেটলি যে প্লাস কে অ্যাক্সিস বরাবর। আর যদি এখানে প্রোটন হইতো, তাহলে তো এই মাইনাসটা থাকতো না, তখন হচ্ছে একটা মাইনাস চলে আসতো। এটা কোন মাইনাস? এই মাইনাস, মাইনাসটা এখানে চলে আসতো। তো তখন হচ্ছে সে মাইনাস জেড অ্যাক্সিস বরাবর যেত। বুঝতে পেরেছি? জি ভাই। এই হচ্ছে এটা সলিউশন। আচ্ছা, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রনটার বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং গতিপথের, আচ্ছা গতিপথের ব্যাসার্ধ, তো সেটা বের করতে হবে। এটা আশা করি আমি পারবো। তো গতিপথের ব্যাসার্ধ কিভাবে বের করবো? ইজি, কিউভিডি। যেহেতু থিটা হচ্ছে 90 ডিগ্রি, সো ফোর্স হচ্ছে কিউভিডি ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই
এখানে আসলে আমরা যখন এই যে এখানে যখন তুমি রেডিয়াস টেডিয়াস বের করতে যাবা, তখন জাস্ট এখানে ফোর্স থেকে ম্যাগনিটিউডটাকে ধরে নিয়ে আসবা। তখন আবার এই চিহ্ন টিহ্ন নিয়ে ঝামেলা করবো না। কারণ চিহ্নটা তো অ্যাকচুয়ালি আমরা কি মানে আমরা ভেক্টরের ডিরেকশনটার জন্য ব্যবহার করতেছি। মানে এখানে যদি কাইন্ড অফ চিহ্ন থাকতো, ওটা তো অ্যাকচুয়ালি ভেক্টরটার জন্য আসছে, ভেক্টরটার ডিরেকশন নির্দেশ করতেছে। ভ্যালু তো আসলে 6.4 ইন্টু 10⁻⁻13। তো আমরা ভ্যালুটাকে ধরে নিয়ে আসবো যখন ব্যাসার্ধটা বের করতে চার্জ শেষ হয়ে গেছে। 6.4 ইন্টু 10⁻⁻13 ইকুয়াল হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে 1.67। সরি, ইলেকট্রন নিক্ষেপ করছে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 ইন্টু 10⁻⁻31 কেজি। ভি হচ্ছে 2 ইন্টু 10⁻6 স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা সলভ করলে আমরা আটটাকে পেয়ে যাই। একটু বের করে দেখো তো আটটা কত আসে। 5.7 into 10⁻6। 5.7 ইন্টু 10⁻6 মিটার। সো 5.7 মাইক্রোমিটার। ইলেকট্রনের জন্য কিন্তু এটা অনেক বড় ব্যাসার্ধের একটা ক্ষেত্রফল, মানে অনেক বড় ব্যাসার্ধের একটা বৃত্ত। তো যাই হোক, ইলেকট্রনটা হচ্ছে এত ব্যাসার্ধের, ইলেকট্রনটা হচ্ছে এই এত ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। চাইলে তুমি তার পর্যায়কাল এখন বের করতে পারো। পর্যায়কাল কিভাবে বের করবো? 2πr/v। পর্যায়কালটা আমরা চাইলে বের করবো। পর্যায়কাল হচ্ছে 2πr, হচ্ছে পরিধির দৈর্ঘ্য ডিভাইডেড বাই পরিধি বরাবর বেগ, বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এভরিথিং অ্যাবাউট ওই ফোর্স। বাহ্যিক চুম্বক ক্ষেত্রে একটা চার্জিত পার্টিকেলের উপর ক্রিয়াশীল বল রিলেটেড এভরিথিং, পুরো টপিকটা কার কার কোথায় কোথায় কি কি সমস্যা আছে। হোপফুলি সোফার কোনো সমস্যা নাই। এই যে পুলিশ মশাই কামড় দিয়ে দিতে, হোপফুলি সোফার কারো কোনো সমস্যা নেই। বাট প্রবলেম সলভ করতে গেলে বা বই পড়লে হয়তো কিছু প্রবলেম ধরা পড়তে পারে, তখন আমরা এটা আবার ডিসকাস করবো। তুমি আমাকে ইনবক্সে বলতে পারো, গ্রুপে জানাইতে পারো, এখানে ক্লাসে বলতে পারো। আরেকটা জিনিস আমরা বলে রাখি একটু ফাইনালি, সেটা হচ্ছে আমাদের এইটার সাথেই সংশ্লিষ্ট আমাদের বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু 6টা 4 বাজে তো 5:06 শুরু করতে, তোমার পেনটা কি একটু চার্জ দেওয়া লাগবে, কলমের চার্জ শেষ হয়ে গেছে। তো ভাইয়া কি কথা বলতেছে না নাকি আমারই? না না, আমি কথা বলতেছি না আসলে, কলমের চার্জ শেষ হয়ে গেছে তো, এটা 1 মিনিটের মতো লাগে টাইম চার্জ দিতে। তারপরে আবার আমি শুরু। ভাই ফাঁকা একটা কথা বলি। ওই বলো। আমাদের কলেজ তো কালকে কালকে হয়ে বন্ধ। এখন হাউসে মেইনলি এখন আদি আর মুহাইমিন আছে, কালকে চলে আসবে। আর আমরা চারজন মোটামুটি 24-25 আগেই চলে আসছিলাম বাসায়। তো এই আগামী কয়েকদিন মানে হয়তো 10 তারিখ পর্যন্ত যে কয়েকদিন পড়া হয় এটাকে একটু রাতে নেওয়া যায়, মানে বিকালের টাইমে না নিয়ে রাতের টাইমে বা সকালের টাইমে। কয়টার দিকে বলো তো? ওই রাতে হলে ভাই ধরেন ভাই আমারও সাড়ে তোমার সাতটা রাখতে আটটা। হইলো।
আর না হলে সকালবেলা আপনার যখন টাইম হয়, মানে বিকালের টাইমটা আসলে ভাই ডিভাইস নিয়ে পড়ে থাকা কেমন লাগে? বুঝতে পারছি। তাইলে হচ্ছে মানে আমরা ধরো রাতে যদি হয়, রাতে হচ্ছে আমার ধরো মোটামুটি প্রতিদিনই 10:30 11টা বাজে মিটিং থাকে, অফিসিয়াল মিটিং। তো ওইখানে হচ্ছে সারাদিনের যত কাজ টাজ করে ওটা দেখে। ধরো 10টার আগে যদি চেক করতে পারে এটা ভালো। যদি তুমি রাতে করতে চাও তাহলে পড়াইতে হবে ধরো আনুমানিক কয়টা 8টার দিকে, 8টা থেকে ধরো 10টা 10:30। আর সকালে পড়ানোটা বোধহয় একটু প্যারা হয়ে যাবে। সকাল হচ্ছে ভোরবেলা উঠে আমি নিজে আগে একটু পড়াশোনা করি, প্লাস হচ্ছে ওই অফিসিয়াল যত কাজ টাজ সব হচ্ছে দিনের বেলা করি। তো দিনের বেলা ধরো হচ্ছে এটা একটু প্যারা। তো রাতের বেলা যদি পড়ি আমাদের ওই যে 8টা বাজে পড়তে হবে। এটা কি তাইলে ওকে? ভাই আপনার যদি সময় থাকে তাহলে রাত্রে 8টাই দেন, আচ্ছা যদি ঠিক আমাদের আছে। কারো সমস্যা না থাকে। হ্যাঁ, তোমাদের কি কারো প্রবলেম আছে? এখানে বোধহয় নিবিড় স্যারের সবাই না আছে। ভাই, 8টায় প্রবলেম নাই। জি ভাই, ওই 8টার দিকেই পড়ি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো আমাদের একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সেখানে একটা চার্জিত পার্টিকেল সে কি করে, একটা চুম্বক বল ফিল করে। ধরো এরকম একটা সিচুয়েশন যে এখানে আমাদের এই হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, হচ্ছে চুম্বক ক্ষেত্র আছে। তো এখানে যদি আমরা কি করি, একটা চার্জিত পার্টিকেলকে তুমি যদি ছেড়ে দাও তাহলে কি হবে, সে একটা বল অনুভব করে। এট দি সেম টাইম যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডে একটা চার্জিত বস্তু স্বভাবতই বল অনুভব করে। তাকে আসলে তুমি গতিশীল করে ফেলো, জাস্ট রেখে দাও, তড়িৎ বল তো আসলে গতির উপর ডিপেন্ড করে না। তোমার তড়িৎ ক্ষেত্রে একটা চার্জ আছে মানে সে বল অনুভব করে। তো এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকে, তাহলে কি এই যে যে চার্জিত বস্তুটা সে অ্যাকচুয়ালি এট এ টাইম দুইটা ফোর্স অনুভব করে, মানে দুইটা ফোর্সের লোভ দিয়ে অনুভব করে আসলে। তো তখন এই বস্তুটার উপরে তড়িৎ বলও কাজ করে, চুম্বক বলও কাজ করে। চুম্বক বলের পরিমাণটা কি হয়, এফ ধরো এম, ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে কিউ ভি ক্রস বি, এটা হচ্ছে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বল। আর তার উপর ক্রিয়াশীল তড়িৎ বল কি হবে, তড়িৎ বল আমরা কিভাবে বের করতাম, জাস্ট কিউ ই, ই সমান এফ বাই কিউ ছিল, তাহলে এফ সমান হচ্ছে ই কিউ। এবং আমাদের ফোর্সটা কিন্তু কি, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যেটা, আমাদের ফোর্সের ডিরেকশনে কিন্তু ওইটাই হতো, তাই না? আমাদের তড়িৎ ক্ষেত্র যদি এরকম হতো, ধরো এই যে হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা ছিল, তাহলে কি এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। তো তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জ বসাও, +1 কুলম্ব ধরো, তাহলে সে কিন্তু বাইরের দিকেই বল অনুভব করে। সো তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বাইরের দিকে, বলটাও অনুভব করছে বাইরের দিকে। So, এই যে এখানে আসলে ওইটাই হচ্ছে, ফোর্সের ডিরেকশন এবং তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন অ্যাকচুয়ালি সেম। সো যদি তুমি ধরো নেগেটিভ -1 কুলম্ব যদি বসাইতো, বা ধরো একটা ইলেকট্রন যদি এখানে বসাই, ধরো এখানে একটা ইলেকট্রন বসাইছো, এখানে মাইনাস ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন বসাইছো, তাহলে ইলেকট্রনটা কোন দিকে বল অনুভব করতো, ভিতরের দিকে। ইলেকট্রন হচ্ছে আকর্ষিত হতে পজিটিভ চার্জ দিয়ে। তো দেখো এই ক্ষেত্রে এই যে এইটার আগে একটা মাইনাস বসে যেত, তখন ই এর ডিরেকশন যেটা হতো, এফ এর ডিরেকশন হতো তার উল্টা। কারণ এই যে ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তো তাকে তো তার নেগেটিভ চার্জ সহ লিখতে হবে। নেগেটিভ চার্জ সহ লিখলেই আগে একটা মাইনাস চলে আসতো। তো এটা কি নির্দেশ করে, ই এর ডিরেকশন যা,
এফ এর ডিরেকশন হচ্ছে তার বিপরীত। তো এই জিনিসগুলো আসলে সবই আশা করি তোমাদের মেক সেন্স করবে এখন, কারণ যেহেতু তোমরা ম্যাগনেটিক ফোর্সটা আসলে করে ফেলছো, so এখন ইলেকট্রিক ফোর্স আসলে খুবই সিম্পল হয়ে গেছে ম্যাগনেটিক ফোর্সের তুলনায়। কারণ ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে জাস্ট দেখো একটা রেখা বরাবর থাকে, ফোর্স যেদিকে, সরি, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, যেই রেখায় ইলেকট্রিক ফোর্সটা একই রেখায়। আর ম্যাগনেটিক ফোর্স আসলে পুরাই উল্টাপাল্টা, বি এক এক রেখায়, ভি আরেক রেখায়, এফ হচ্ছে এদের সাথে এই দুইটার তলের সাথে লম্ব বরাবর। তো এটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের একটা ভেক্টর কাইন্ড অফ জিনিসপত্র আসলে এখানে করা লাগতেছে। তড়িৎ বলটা অনেক বেশি